শুভেচ্ছা সকলকে। আজকে একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয়টি হচ্ছে গল্প। একটি গল্প নিয়ে আলোচনা করব। গল্পের কাহিনী এবং বিস্তারিত সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। গল্পটি হচ্ছে হরিচরণ। অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প এই বইটির অন্তর্গত। তারই একটি বিখ্যাত গল্প, শরৎচন্দ্রের বিখ্যাত গল্প, সেটি হচ্ছে হরিচরণ। আজকে এই হরিচরণ গল্প নিয়ে আলোচনা বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। এই গল্পের ভিতরে তিনি কি বোঝানোর চেষ্টা করেছেন এবং সমাজচিত্র কি, এই গল্পের সমাজচিত্র তিনি কি বোঝাতে চেষ্টা করেছেন, সমাজের কি বাস্তব চিত্র তিনি বোঝানোর চেষ্টা করেছেন, সেটি নিয়ে আজকে আলোচনা করার জন্য বা রিভিউ দেওয়ার জন্য আজকে সকলের সামনে হাজির হয়েছি। তো সবার প্রথমেই বলে রাখি যে অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র, জনপ্রিয় লেখক, ঔপন্যাসিক এবং বাংলা ভাষা এবং সাহিত্যের জগতে তিনি একজন খুব জনপ্রিয় একজন ব্যক্তিত্ব এবং প্রখর মেধাবী সম্পন্ন একজন লেখক ছিলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তিনি মানুষের দুঃখ দুর্দশা নিয়ে তিনি সবসময় রচনা করেছেন, তা সাহিত্য নির্মাণ করেছেন। একদিকে সমাজের অবহেলিত, নিগৃহীত এবং সমাজের যে ছিটকে পড়া বা সমাজের মূল স্রোত থেকে বের হয়ে যাওয়া এবং সমাজের যেসব মানুষকে মানুষ ঘৃণা করে, অন্ধকার বলতে গেলে অন্ধকারের যে নিমজ্জিত থাকে যে মানুষগুলো, একেবারে অবহেলিত, বঞ্চিত, শোষিত, নিপীড়িত মানুষের কথাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খুবই দক্ষতার সাথে শৈল্পিকভাবে সুন্দরভাবে তিনি তার সাহিত্যে কিন্তু স্থান দিয়েছেন। তিনি দরদি ভাষায়, তিনি অত্যন্ত তাদের প্রতি দরদি হয়ে, সহানুভূতিশীল হয়ে এবং চমৎকারভাবে তিনি কিন্তু লিখে গিয়েছেন। তার অনেক উপন্যাস আমরা জানি, যেমন বড় দিদি, পল্লী সমাজ, পরিণীতা, গৃহদাহ, দত্তা, এগুলো হচ্ছে তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে অন্যতম। পথের দাবি ঠিক তেমনি তার গল্পগুলোর মধ্যে অন্যতম গল্প হচ্ছে বিলাসী, হরিচরণ, রামের সুমতি, অভাগীর স্বর্গ, অনেক বিখ্যাত গল্প রয়েছে। তার মধ্যে অন্যতম তার একটি গল্প রয়েছে হরিচরণ। আজকের বিষয়টি হচ্ছে হরিচরণ গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হরিচরণ গল্পের সংক্ষিপ্তভাবে আমি গল্পটা বলে নিই যে হরিচরণ হচ্ছে একটা কাজের লোক বা চাকর, একটি ছেলে, কাজের লোক রামদাস বাবুর বাড়িতে এসে আশ্রয় নেয়। হরিচরণের মা বাবা নেই, সে পিতৃমাতৃহীন অনাথ এক কায়স্থ বালক, যে বহু বছর আগে রামদাস বাবুর বাড়িতে সে আশ্রয় নিয়েছিল। রামদাস বাবুর তিনি অত্যন্ত দয়ালু ব্যক্তি ছিলেন, তিনি তার বাড়িতে এই হরিচরণকে আশ্রয় দেন। হরিচরণ যেহেতু অনাথ ছিল, কোথাও যাওয়ার জায়গা ছিল না, তো রামদাসবাবু তার বাড়িতে আশ্রয় দেন এবং রামদাসবাবু অত্যন্ত স্নেহ করতেন এই হরিচরণকে। বলতে গেলে এক প্রকার খুব স্নেহতুল্য ছেলে ছিল বা স্নেহতুল্য একজন ব্যক্তি ছিল এই হরিচরণ। সবাই তাকে খুব পছন্দ করত। তার কাজের দক্ষতা, তার মিষ্টি হাসি, তার মুখে লেগে থাকা সবসময় হাসি, সে সবসময় কষ্ট পেলেও হাসি দিয়ে সেটিকে মোচন করত এবং সবসময় তার যে কাজের প্রতি একটা আগ্রহ, কাজের প্রতি তার আগ্রহ তো দেখে এবং তার পরিষ্কার পরিচ্ছন্ন নৈপুণ্য কাজের জন্য সে সকলের মাঝে খুব জনপ্রিয় তা লাভ করে এবং সকলের প্রিয় পাত্র হতে পারে। তো হরিচরণ যেহেতু একজন কাজের ছেলে, চাকর ছিল, রামদাস বাবুর ছেলে ছিল দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। গল্পের শুরুতেই কিন্তু তাকে বলা হয় যে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়কে তুমি বোধ হয় ভালো চেনো না, আমি বেশ চিনি, এসো তাহাকে আজ পরিচিত করিয়া দিই। হরিচরণ গল্পের শুরুতেই কিন্তু এই কথাটি বলা হয়। এভাবেই মানে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়কে পরিচয় করিয়ে দিতে চাচ্ছেন লেখক যে দুর্গাদাস বাবু আসলে এই ব্যক্তিটাকে বা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়টাকে আসলে চিনিয়ে দিই, পরিচয় করিয়ে দিচ্ছেন। এই দুর্গাদাস হচ্ছে রামদাস বাবুর ছেলে, রামদাস বাবুর ছেলে হচ্ছে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এবং হরিচরণ হচ্ছে বাড়ির সকল কাজকর্ম করে খুবই নিষ্ঠার সাথে, খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করে, তার জন্য সকলের মন জয় করে। রান্নাবান্না যখন করে হরিচরণ, তখন খুব যত্ন সহকারে খুব সুন্দরভাবে রান্নাবান্না কাজটি করে এবং যা দেখে বাড়ির গিন্নিরা পর্যন্ত অনেক সময় কথা বলে এবং তারা পর্যন্ত অবাক হয়ে যায় যে পাকা গিন্নিদের মতো কিভাবে সুন্দর করে সে হেসেল সামলায় বা রান্নাঘরে রান্না পরিচালনা করে, রান্না করে। তো হরিচরণ অত্যন্ত একজন ভালো
সুন্দর একটি ছেলে থাকে। তো হরিচরণ আসলে তার পরিচয়টা হচ্ছে কাজের লোক। রামদাস বাবুর কাজের লোক। সে আশ্রয় দেয় রামদাস বাবু। বলতে গেলে একটা আশ্রিতার মতো সে। তার এখানে পরিচয়টা হচ্ছে সে একটা কাজের লোক। তাকে আশ্রয় দেওয়া হয় রামদাস বাবু। কিন্তু তারপরে হচ্ছে তার কাজের জন্য সে প্রশংসা পেলেও তারপরে হচ্ছে সে নির্যাতন এবং অবহেলার অবজ্ঞার শিকার হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার প্রতিটা সাহিত্যে, গল্প হোক সেটি উপন্যাস হোক, সেখানে তিনি সমাজের অবহেলিত, দরিদ্র এবং নিচু শ্রেণীর মানুষদের যে দুঃখ দুর্দশা, তাদের কষ্টের চিত্র তিনি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন এবং সবসময় তিনি সেই মানুষদের পক্ষে কিন্তু কথা বলেছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমৃত্যু মানুষের জন্য কাজ করে গিয়েছেন। সমাজের যে বাস্তব চিত্র রয়েছে, চালচিত্র, সেগুলো তিনি গল্প উপন্যাসের মধ্যে তিনি তুলে ধরার চেষ্টা করতেন। এখন হরিচরণ গল্পে রামদাসবাবুর ছোট মেয়ে হচ্ছে সুরো। এই সুরোর সাথে, সুরোর বয়স হচ্ছে ৫-৬ বছর বয়স। এই সুরোর সাথে হচ্ছে হরিচরণের পরিচয় হয় আস্তে আস্তে। তো সুরোকে দুধ খাইয়ে দিতে যখন তার মা যায়, তখন সুরো দুধ খাবে না বলে নানান বাহানা করে। দুধ খাবো না, এটা খাবো না, সেটা খাবো না। যখন এইরকম বাহানা করে, তখন হরিচরণ তাকে বুঝিয়ে সুঝিয়ে কিন্তু সে মানে খাওয়াতে রাজি করে। তো হরিচরণের সাথে সুরোর কিন্তু একটা বেশ সম্প্রীতি একটি ভাব ছিল, বন্ধুত্বের একটি সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু আমরা তারপরে দেখি যে দুর্গাদাস বাবু যে তিনি হচ্ছেন এই বাড়িতে আসেন, বলতে গেলে রামদাস বাবু কলকাতায় পড়াশোনা করেন। এখন দুর্গাদাস বাবু সম্পর্কে আমি একটু বলি। দুর্গাদাস হচ্ছে রামদাস বাবুর যে ছেলে, সে হচ্ছে কলকাতায় থাকে, পড়াশোনা করে। সে হচ্ছে MA পাশ করেছে। কলকাতায় পড়াশোনা যেহেতু করে, সেখানেই থাকতো। এখন কিছুদিনের জন্য বাড়িতে এসেছে। তো আসার ফলে সে হরিচরণকে বাড়িতে যখন আসে, তখন হরিচরণকে চিনত না দুর্গাদাস বাবু। তো দুর্গাদাস বাবু তার বাড়ির লোকদেরকে বলছে যে এটা কে? তার মাকে বলছে যে মা এটা কে? তখন তার মা বলল যে আমাদের বাড়ির নতুন কাজের লোক হরিচরণ। ছেলেটা বেশ সুন্দর, বেশ ভালো, হ্যাঁ, বড় মিষ্টি একটি ছেলে। তো এইভাবেই কিন্তু হরিচরণের সাথে তারপর আস্তে আস্তে কি দুর্গাদাস বাবুর পরিচয় হয়। এখন দুর্গাদাস বাবুর বিভিন্ন ধরনের কাজ করে দেয়। বইপত্র, তার ঘর বাড়ি, তার ঘর, তার বিছানাপত্র গুছিয়ে দেয়। তার বিভিন্ন ধরনের যে কাজ করে দেয়, তার সেবা যত্ন করে। তার কাজে সবসময় নিয়োজিত থাকে হরিচরণ। তো হরিচরণের কাজের দক্ষতা, তাদের এত পটু একটি ছেলে, সব দিক দিয়ে এত সুন্দর, কাজ করে খুব নিখুঁতভাবে, সুন্দরভাবে। তো তার কাজের দক্ষতা বা তার কাজ দেখে কিন্তু আস্তে আস্তে হরিচরণের প্রতি কিন্তু দুর্গাদাসবাবু অনেকটুকু দুর্বল হয়ে পড়ে এবং দুর্গাদাসবাবু হরিচরণকে পছন্দ করতে শুরু করে। বলতে গেলে তাকে খুবই স্নেহ করে, পছন্দ করতে শুরু করে এবং হরিচরণ ছাড়া তার কাজ আর কেউ করতে পারবে না, এরকম একটি সে বলতে গেলে বাড়ির ভিতরে সেটি একটা তিনি জাহির করেন যে আমার কাজ শুধুমাত্র হরিচরণই করবে। সবসময় চোখে চোখে রাখে হরিচরণকে। কিন্তু শেষ পর্যন্ত কি হলো যে হরিচরণের হঠাৎ করে একটা সময় অসুস্থ হলো। হরিচরণ যেহেতু কাজের লোক ছিল, তো বলতে গেলে একটা সময় সে অসুস্থ হয়ে পড়ে। তার জ্বর হয় প্রচণ্ড। তো জ্বর হওয়া সত্ত্বেও সে একটা সময় পরে দেখা গেল যে সে আর বাড়ির কাজকর্ম ঠিক মতনে করতে পারছে না। দুর্গাদাস বাবুর কাজে সে আসছে না এবং দুর্গাদাস বাবুর বিছানাপত্র থেকে শুরু করে তার ঘর বাড়ি পরিষ্কার করা ইত্যাদিও কিন্তু করা হচ্ছে না। মানে এলোমেলো ঘর যেভাবে রয়েছে সেভাবেই কিন্তু দিনের পর দিন থেকে যাচ্ছে, অগোছালো এলোমেলোভাবে। তো ঘর দুয়ার কেউ পরিষ্কার করার, যেহেতু হরিচরণই বাড়ির কাজের লোক ছিল, তাহলে হরিচরণের কিন্তু একটা দায়িত্ব ছিল সমগ্র বাড়ির দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্বটি ছিল। কিন্তু এখন যেহেতু হরিচরণ অসুস্থ, তার জ্বর হয়েছে, সে কিন্তু আর পারছে না। এখন সে দুর্গাদাস বাবুর আর সেবা যত্ন করতে পারছে না, কাজকর্ম করতে পারছে না। এর জন্য দুর্গাদাস বাবু ভাবলেন যে কেন আসছে না হরিচরণ। তখনও জানতেন না যে দুর্গাদাস বাবু যে তিনি জানতেন না যে হরিচরণের জ্বর হয়েছে। তখন তিনি দুর্গাদাস বাবু একদিন হরিচরণের ঘরে গেলেন। ঘরে গিয়ে দেখলেন যে খুবই রাগান্বিত হয়ে তার ঘরে গেলেন। দেখলেন যে কেন আসতেছে না, অনেকদিন ধরে সে কাজ করে না কেন? সে মনে করছে যে দুর্গাদাস বাবু ভাবছে যে হরিচরণ হয়তো কাজে ফাঁকি দিচ্ছে। তার কাজ ইচ্ছা করেই সে কাজে এখন আসছে না, আরাম আয়েশ করছে, হয়তো কাজে ফাঁকি দিচ্ছে। এই ধরনের মনোভাব সে পোষণ করে। তারপরে রাগের মাথায় সে তার একসময় ঘরে যায়। হরিচরণের ঘরে প্রবেশ করে, গিয়ে দেখে যে হরিচরণ শুয়ে আছে কাঁথামুড়ি দিয়ে, খুবই শুয়ে আছে এবং মানে দুর্গাদাস বাবু অনেকবার ডাকাডাকি করার
পরেও যখন হরিচরণ উঠছে না, তখন খুবই রাগের মাথায় দুর্গাদাসবাবু কি করলেন, একটি নিষ্ঠুর এবং অমানবিক একটি কাজ করলেন, পাশবিক একটি কাজ করলেন। হরিচরণকে তিনি বেশ কয়েকবার তার পায়ের বুট দিয়ে বা পা দিয়ে তিনি লাথি দিলেন। মানে জোরে তিনি লাথি দিলেন এবং তার পায়ে যে বুট ছিল, বুট জুতো ছিল, সেটি দিয়ে কিন্তু তিনি সজোরে আঘাত করলেন, লাথি দিলেন সেই ঘুমন্ত অবস্থাতেই। এই যে নিচু শ্রেণী মানুষের প্রতি যে উঁচু শ্রেণী মানুষের যে বৈষম্য, অত্যাচার, নির্যাতন এবং তাদেরকে মানুষ বলে গণ্য না করা, মানুষ হিসেবে তাদেরকে কখনো মানুষ হিসেবে তাদেরকে চোখে না দেখে তাদেরকে সবসময় যে শোষণের মধ্যে রাখা, অত্যাচারিত করা, এই বিষয়গুলো কিন্তু তুলে উঠে এসেছে এই হরিচরণ গল্পে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি সবসময় সমাজ বাস্তবতার কথা বলেছেন। তিনি সমাজের নিখুঁত চিত্র এঁকেছেন তার সাহিত্য ভাণ্ডারে এবং তার সমগ্র সাহিত্য ভাণ্ডার পর্যালোচনা করলে বা বিশ্লেষণ করলে দেখা যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত দরদি ভাষায় তিনি সমাজের অবহেলিত, নিগৃহীত এবং সমাজের যারা পিছনের বা শ্রমজীবী মেহনতি মানুষ রয়েছেন তাদের প্রতি যে হওয়া অন্যায়, অত্যাচার, বৈষম্য, নির্যাতন, এগুলোর কথাই তিনি, এই বর্ণনাগুলোই কিন্তু, এই সমাজের বাস্তব চিত্রগুলোই কিন্তু তিনি তার সাহিত্যে খুব সুন্দরভাবে ছন্দবদ্ধ শৈল্পিকতায়, নান্দনিকতার মধ্য দিয়ে কিন্তু তিনি পাঠকদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, পাঠকদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছেন। তো একটা কি হলো, অনেকক্ষণ পরে যখন লাথি মারলো দুর্গাদাসবাবু হরিচরণকে, তখন হরিচরণ একটু অস্পষ্ট স্বরে তিনি একটু সাড়া দিলেন এবং সেই হরিচরণ সেই জ্বর নিয়ে আবার কাজে ফিরল। সে কষ্ট করে কাজ করছে, কিন্তু তার শরীরে তো জ্বর, তার শরীরে চরম যন্ত্রণা, কষ্ট। এখন তার কষ্ট কে বুঝবে? এখন তাকে ছাড়া বাড়ির সবাই অচল, কিন্তু সেও যে একটা মানুষ, সে চাকর হয়েছে তো কি হয়েছে, সেও তো একটা মানুষ। হ্যাঁ, এবং সে একটা ছেলে, বলতে গেলে অল্প বয়সে একটা ছেলে, বলতে তার তেমন বয়সও হয়নি। তো এই অল্প বয়সে সে বাড়ির সমস্ত মানুষের কাজ করে, কষ্ট করে দিনরাত। তো এই বিষয়গুলো হরিচরণ মুখ বুজে সহ্য করে বলতে গেলে, এবং তার প্রতি তার মানে তার দিকে তার অন্য কোনো মানুষের কোনো নজর দেওয়ার সময় নেই। এবং হরিচরণকে ছাড়া যেহেতু সকলে চলে না, ঠিক এখন হরিচরণ যেহেতু অসুস্থ, এখন এই অসুস্থ সময়েও কিন্তু এক ধরনের অন্যায়, তার প্রতি এক বৈষম্য হচ্ছে যে তাকে জোর করেই কিন্তু কাজ করানো হচ্ছে। দুর্গাদাসবাবু তাকে লাথি মারলেন, প্রহার করলেন, মারধর করে তিনি চলে গেলেন। তারপরে হরিচরণ আবার এই অসুস্থ শরীর নিয়ে কাজ করলেন। কিন্তু এর মধ্যে দুর্গাদাসবাবুর চিঠি আসলো, কলকাতা থেকে চিঠি আসলো। ও দুর্গাদাসবাবু বিবাহিত যেহেতু ছিলেন, তার কলকাতায় তার স্ত্রীর অসুখ, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে দুর্গাদাসবাবুর স্ত্রী। তখন দুর্গাদাসবাবুর কাছে একটা চিঠি আসে গ্রামে। তখন তিনি এই চিঠিটা পেয়ে তিনি আবার কলকাতায় ফেরত যান তার স্ত্রীর কাছে, যেখানে তিনি দুর্গাদাসবাবু পড়াশোনা করতেন বা কলকাতায় যে থাকতেন। তিনি তো কয়েকদিনের জন্য বাড়িতে এসেছিলেন এবং কয়েকদিনের জন্য তিনি গ্রামে বা বাড়িতে এসে তিনি হরিচরণ এই চাকরের সাথে, বা হরিচরণ এই চাকর বা এই কাজের লোক এই ছেলেটার সাথে পরিচয় হয়েছিল। এই হচ্ছে ঘটনা। তারপরে তিনি তার কলকাতা থেকে যেহেতু তার স্ত্রীর একটা চিঠি আসে যে তার স্ত্রী অনেক ভীষণ অসুস্থ, তাকে যেতে হবে। তখন তিনি কলকাতায় রওনা হলেন, তো চলে গেলেন। তো এর মধ্যে ঘটনাটা ঘটে গেল একটি মর্মান্তিক একটি ঘটনা, যে কলকাতায় থাকাকালীনই দুর্গাদাসবাবুর কাছে চিঠি আসলো যে তার বাড়িতে যে চাকর রয়েছে হরিচরণ, সে 10 দিনের জ্বর বিকারে সে মারা গিয়েছে। তো এই যে পরিণতি, যে 10 দিনের জ্বর বিকারে আমাদের হরিচরণ মরিয়া গিয়াছে, এই লাইনটি এই গল্পের ভিতরে রয়েছে। মরিবার আগে সে অনেকবার আপনাকে দেখিতে চাইয়াছিল। এই যে একটি বিষয়, এটি যখন দুর্গাদাস বাবু যখন তিনি পড়লেন, তিনি খুব হতাশা এবং অবাক হয়ে গিয়েছিলেন। তার ভিতরে অনুশোচনা, অনুতপ্ত কাজ করেছিল। এবং এই যে গল্পের মধ্যে আমরা দেখলাম যে হরিচরণ একটি চাকর, খুব সুন্দর একটি হাসি খুশি প্রাণচঞ্চল একটি ছেলে, সকলের কাজ করে দেয় হাসি মুখে, নিজের কষ্ট লুকিয়ে এসে হাসি মুখে সবার কাজ করে দেয়। হ্যাঁ, অথচ সেও যে একজন মানুষ, সেও তো একটা, বলতে গেলে তারও তো ভালো লাগা খারাপ লাগা রয়েছে। এই বিষয়টি যে আমাদের যে নিচু শ্রেণীর মানুষ রয়েছে, যারা মেহনতি শ্রমজীবী মানুষ রয়েছে, তাদের প্রতি আমাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে তাদেরকে মানুষ হিসেবে মূল্যায়ন করা, মানুষ হিসেবে সম্মান করা। কিন্তু তা না করে আমরা কি করি, তাদের উপরে জবরদস্তি করি এবং তাদেরকে আমরা অত্যাচার করি, নির্যাতন করি। এটি কিন্তু হয়ে এসেছে।
তৎকালীনও হয়েছে, এখনকার বর্তমান সময়ে কিন্তু এই ধরনের ঘটনা প্রতিদিনই হচ্ছে, প্রায়ই হচ্ছে। তো এই গল্পের মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি বোঝানোর চেষ্টা করলেন যে আমাদের গৃহকর্মে বা আমাদের বাড়িতে যারা আমাদের সহযোগী মানুষ আমাদের কাজে কর্মে যারা সহযোগী বা গৃহপরিচারিকা যারা থাকবেন, যারা কাজের লোক থাকবেন, কাজে সহায়তা করার জন্য যারা মানুষ থাকবেন, তারাও কিন্তু মানুষ। তাদেরকেও সম্মান করা উচিত। তাদেরকে মানুষ হিসেবে মূল্যায়ন করা উচিত। তাদেরকে মানুষ হিসেবে চোখে দেখা উচিত। মানুষের দৃষ্টিতে দেখা উচিত। তাদেরকে চাকরের দৃষ্টিতে দেখা উচিত না। তারা চাকর, কাজের লোক, গোলাম, আমার দাস এরকম ভাবা কিন্তু ঠিক নয়। তারাও মানুষ, তাদেরকেও সম্মান দেওয়া উচিত। তাদেরও ভালো লাগা মন্দ লাগা রয়েছে। তাদেরকে ভালোবেসে স্নেহের সাথে সম্প্রীতির সাথে বুকে টেনে নেওয়া উচিত। তাদেরকে নিজের পরিবারের একজন মনে করা উচিত। যেহেতু তারা আমাদের পরিবারের স্বার্থে বা আমাদের পরিবারের বা আমাদের কাজে কর্মে তারা সাহায্য সহযোগিতা করছে, তারা পরিশ্রম করছে দিনরাত। তো তাদের প্রতি আমাদের কি সহানুভূতিশীল, সমবেদনা পূর্ণ হওয়া উচিত। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত এবং তাদেরকে যথাযথ মূল্যায়ন করা উচিত। মানুষ হিসেবে মানুষের পাশে থাকা উচিত। কখনোই তাদের প্রতি বৈষম্য, অন্যায়, অত্যাচার করা উচিত নয়। এইখানে যে এই হরিচরণ গল্পে যে তিনি বোঝানোর চেষ্টা করলেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত সুন্দরভাবে একটি ছোট্ট একটি গল্প, কিন্তু এই গল্পের ভিতরে তিনি কত কিছু বুঝিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গল্প। এই হরিচরণ গল্পে তিনি একটা হরিচরণ চাকরকে দিয়ে তিনি সমগ্র যত সমাজের অবহেলিত, নিগৃহীত, শ্রমজীবী, নিচু শ্রেণীর মানুষ রয়েছেন, অন্তজ শ্রেণীর মানুষ রয়েছেন, এই মানুষদেরকেই তিনি কিন্তু প্রতিনিধিত্ব করালেন এই হরিচরণকে দিয়ে। হরিচরণই যেন সমস্ত অবহেলিত, নির্যাতিত মানুষের প্রতিনিধিত্ব করছে, সকল শ্রমজীবী, মেহনত এবং অবহেলিত মানুষের নেতা। এবং এই যে হরিচরণ, সে কাজের লোক ছিল, তাকে এত স্নেহ করত, কিন্তু যখন যখন হরিচরণ সবার কাজ করে দিত, হরিচরণ সবার কাজে সহযোগিতা করত, তখন তার একটা বেশ কাজের বেলায় তার কিন্তু সে খুব কাজী হয়ে উঠেছিল, তার দাম, তার গুরুত্ব ছিল। কিন্তু সে যখন অসুস্থ হয়ে পড়লো, সে যখন অক্ষম হয়ে পড়লো, তার যখন একটা সমস্যা আসলো জীবনে, তার যখন জ্বর হলো, ন্যূনতম কেউ কিন্তু তার চিকিৎসার জন্য কেউ পাশে এসে দাঁড়ায়নি। এবং রামদাস বাবুর যে পরিবার রয়েছে, সেই পরিবারও কিন্তু তার প্রতি কোনো সহানুভূতিশীল বা দায়িত্বশীলতার পরিচয় দেয়নি। বা হরিচরণকে সুস্থ করার জন্য যা করা দরকার বা চিকিৎসা দেওয়া, সেবা যত্ন করা, হরিচরণ সবাইকে যদি সেবা যত্ন করতে পারে, কিন্তু হরিচরণের বেলায় কেউ এগিয়ে আসলো না, তার সেবা যত্ন কিন্তু কেউ করলো না। কারণ সে চাকর, তাকে সেবা যত্ন করলে সবার মান যাবে, সম্মান হারিয়ে যাবে, বংশমর্যাদা ক্ষয় হবে, বংশমর্যাদায় দাগ লেগে যাবে, কালি লেগে যাবে। এই ধরনের একটি কুপ্রথা, এই ধরনের একটা অন্ধবিশ্বাস, এই ধরনের গোঁড়ামি আর এই ধরনের বলতে গেলে একেবারে কঠিন মতবাদ ঝেঁকে বসা মানুষের মধ্যে তৎকালীন সমাজে যে ছিল, এবং তৎকালীন সমাজটা কত অন্ধকারপূর্ণ ছিল এবং কত বলতে গেলে কত বৈষম্য ছিল, জাতপাতের যে কত ভেদাভেদ, এটি বারবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বারবার সাহিত্যে, তার সমগ্র সাহিত্য পর্যালোচনা করলে দেখা যায় যে মানুষে মানুষে ভেদাভেদ, জাতপাত, ধর্ম নিয়ে বাড়াবাড়ি, মানুষে মানুষে বৈষম্য, উঁচু জাত, নিচু জাত, ছোট লোক, বড় লোক, এইসব নিয়ে কিন্তু তিনি সবসময় কথা বলেছেন। তিনি এইসব বিষয়কে তিনি পরিহার করতে বলেছেন। বৈষম্যহীন সমাজ গড়ার মনোভাব এবং বৈষম্যহীন ও সুন্দর একটি সমাজ গড়ার স্বপ্ন দেখতেন কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার লেখা পড়লে কিন্তু আমরা তা বুঝতে পারি। এখানে হরিচরণ, সে হচ্ছে অবহেলিত এক মানুষের, অবহেলিত ও নিগৃহীত, বঞ্চিত এবং অত্যাচারিত মানুষদের মধ্যে পড়ে। তো তার প্রতি যা হয়েছে খুবই অন্যায় হয়েছে। হরিচরণ শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং তার এই 10 দিনের যে জ্বর হয়েছিল, এই জ্বরের ভিতর তাকে কেউ সেবা যত্ন করেনি, তার পাশে কেউ দাঁড়ায়নি, তার প্রতি কেউ স্নেহশীল, সহানুভূতিশীল কেউ আচরণ কিন্তু কেউ করেনি। তো এটির মধ্যে কি বোঝানো হলো যে যারা শ্রমজীবী মানুষ রয়েছে, যারা নিচু শ্রেণীর মানুষ রয়েছে, তাদেরকেও সম্মান করা উচিত, মানুষ হিসেবে সম্মান করা উচিত তাদেরকে, এবং তাদের বিপদে আপদের সমস্যায় পাশে দাঁড়ানো উচিত। এটি মানুষ হিসেবে কর্তব্য। এবং যারা সমাজের উঁচু শ্রেণীর মানুষ রয়েছে, তারা সমাজের যারা যাদের এইরকম দুর্দশা, দুঃখী দরিদ্র মানুষ রয়েছে, যাদের জীবনে প্রচুর কষ্ট, তাদের পাশে এসে দাঁড়াতে আহ্বান করছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
এবং সমাজে যারা অবহেলিত নির্যাতিত মানুষ রয়েছেন তাদেরকে তাদেরকে কাছে টেনে নেওয়া, তাদেরকে বুকে টেনে নেওয়া এবং তাদের প্রতি যেন কোনো অন্যায় না হয়, এই ধরনের কিন্তু পদক্ষেপ নেওয়া উচিত। যারা সমাজের শিরোমণি রয়েছেন, সমাজপতি রয়েছেন, যারা সমাজের বড় সম্মানিত জায়গায় আসনে রয়েছেন, তাদের কিন্তু এই গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে দাঁড়ানো উচিত, তাদের অভিভাবক হওয়া উচিত। কিন্তু সেটা না করে আমরা গল্পে কি দেখলাম, যে গল্পের চিত্রটাই ভিন্ন। গল্পের যে চিত্রটা, হরিচরণ গল্পে এখানে রামদাস বাবু আশ্রয় দিয়েছিল, কিন্তু সত্যিকারের অর্থে হরিচরণকে চাকরের দৃষ্টিতেই সবাই দেখত। তাকে যে সে যে গোলাম, সে যে চাকর, সে যে নিচু জাতের, সেভাবেই সবাই তাকে দেখত। উপরে উপরে সবাই ভালো বলতো, তাকে হেসে কথা বলতো, তাকে স্নেহ করতো। এটা লোক দেখানো স্নেহ বা ভালোবাসা ছিল, মন থেকে তাকে কেউই সাদরে গ্রহণ করেনি। যদি গ্রহণই করতো তাহলে সে এভাবে অবহেলায়, অনাদরে, বিনা চিকিৎসায় ধুকে ধুকে কষ্ট করে মৃত্যুর কোলে ঝরিয়ে পড়তো না। তো হরিচরণ গল্পে এটি বোঝা যাচ্ছে, সমাজের যে বৈষম্য, মানুষকে কতটুকু নির্যাতন করা হয়, এবং সমাজের নিচু শ্রেণীর মানুষরা সবসময় অবহেলিত ছিল, আজও অবহেলিত আছে, তৎকালীনও ছিল। সমাজের সবসময় নিচু শ্রেণীর মানুষরা পরে পরে মার খেয়েছে, অবহেলিত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই গল্পের ভিতরে সমাজের বাস্তব চিত্রটাই তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা সকলেই সমাজের গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াবো এবং তাদের প্রতি আমরা সম্মান, শ্রদ্ধার পরিচয় ছাপ রাখবো, কারণ তারাও মানুষ, আমরাও মানুষ। মানুষে মানুষে কখনো ভেদাভেদ করতে নেই, মানুষে মানুষে কখনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি, জাতপাত নিয়ে বাড়াবাড়ি, উঁচু জাত ছোট জাত এগুলো নিয়ে কখনো বাড়াবাড়ি করা উচিত নয়। আমরা সবাই মানুষ, রক্তে সবারই লাল, রক্তে মাংসে সবাই মানুষ। আমরা এই মতবাদে বিশ্বাসী হব, সবাইকে সম্মান করব, সবাইকে সমান সুযোগ দিব। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি গরিব দুঃখী অসহায় অবহেলিত মানুষের পক্ষে সবসময় কথা বলেছেন দরদি ভাষায়। আমরা তারই প্রমাণ দেখতে পাই এই হরিচরণ গল্পে। তিনি অত্যন্ত চমৎকারভাবে এই গল্পটি বুঝিয়েছেন, এবং এই গল্পে সমাজের যে উঁচু শ্রেণীর মানুষের যে আগ্রাসনী মনোভাব, যে তাদের যে বৈশিষ্ট্য, তাদের চালচলন বা তাদের কীরকম বৈশিষ্ট্য হতে পারে, উঁচু শ্রেণীর মানুষ নির্যাতন কিভাবে করে নিচু শ্রেণীর মানুষদেরকে, এই চিত্রটাই তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। সকলকে অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে গল্পটি শোনার জন্য। সবাই কমেন্ট করবেন, সবাই বেশি বেশি শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে, এবং আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। সবাইকে ততক্ষণ আমার পাশে সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি আজকের রিভিউ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।